প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ ফর পিপল থেকে। সাথে আছি আমি ডক্টর সাব্বির হাসান এবং আজকে আমরা কথা বলতে চাই যে বিষয়ে সেটি হচ্ছে একটা সেকেন্ড। ওকে, সো আমরা যে বিষয়ে কথা বলতে চাই তা হচ্ছে ফুসফুস ক্যান্সারের অপারেশন চিকিৎসা মূলত। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার SM তাজদিদ রহমান তানিম, সহকারী অধ্যাপক, থোরাসিক সার্জারি বিভাগ, জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট, মহাখালী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে হেলথ ফর পিপল অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, প্রথমে একটু যে জিনিসটা জানতে চাই যে আসলে ফুসফুস ক্যান্সার বলতে আমরা আসলে কি বুঝতেছি এবং বাংলাদেশে রাইট নাও এটার পরিস্থিতিটা কেমন? জি, ফুসফুস ক্যান্সার আসলে এক ধরনের টিউমার যেটা আমাদের ফুসফুসে হয়ে থাকে। সাধারণত এই টিউমারটা যখন ম্যালিগনেন্ট টিউমার সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা বিনাইন, একটা ম্যালিগনেন্ট। যেটা ম্যালিগনেন্ট টিউমার সেটা আমরা ফুসফুস ক্যান্সার নামে পরিচিত। এই ফুসফুস ক্যান্সার কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর ওয়ান অফ দ্য কমনেস্ট একটা ক্যান্সারের মধ্যে একটা। এবং বাংলাদেশেও এই ক্যান্সারের অবস্থা কিন্তু এখন ভয়াবহ। বিশেষ করে আমাদের পরিবেশ দূষণ, ধূমপান এসবের কারণে দেখা যাচ্ছে যে অনেকের মধ্যেই অনেকেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। কিন্তু ভয়ের যে বিষয়টা সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে ফুসফুস ক্যান্সার অনেক আর্লি ডায়াগনোসিস হলো। আমাদের দেশে যেসব রোগীরা আমাদের কাছে আসছেন তাদের বেশিরভাগই লেট ডায়াগনোসিস। এজন্য অনেকের ক্ষেত্রেই আমরা তেমন কোনো ট্রিটমেন্ট দিতে পারছি না। আচ্ছা, এই জিনিসটা যেটা বললেন যে আর্লি ডায়াগনোসিস ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে হচ্ছে, বাট বাংলাদেশে আমরা একটু লেট ডায়াগনোস করছি। মূলত এটার পিছনে রিজন কি? অজ্ঞতা নাকি অন্য কিছু আছে? কিছু কিছু বিষয়ে রয়েছে অজ্ঞতা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পৃথিবীর অন্যান্য দেশে ফুসফুস ক্যান্সার সাধারণত প্রথম দিকে যাদের হয় আর্লি ডায়াগনোসিস করার ক্ষেত্রে তেমন কোনো সিমটম থাকে না। অনেকেরই কোনো সিমটমই থাকে না। দেখা যায় অন্য কোনো অসুখের জন্য একটা এক্সরে করাতে গিয়েছে, তখন হঠাৎ করে ফুসফুস ক্যান্সার ধরা পড়েছে। রেগুলার চেকআপেই, অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু কাশি হচ্ছে, কাশির ক্ষেত্রে তখন ফুসফুস ক্যান্সার ধরা পড়ছে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে পৃথিবীর উন্নত দেশগুলোতে, যেসব দেশে স্মোকিং অনেক বেশি, পেশেন্টদের বা রোগীদের দেখা যায় অনেকের জেনেটিক হিস্ট্রি আছে, তাদের একটা স্ক্রিনিং প্রোগ্রাম আছে। এই স্ক্রিনিং প্রোগ্রামে যখন তারা চলে আসে ফুসফুস ক্যান্সার তখন খুব আর্লি ডায়াগনোসিস করা সম্ভব হয়, যেটা আমাদের দেশে একদমই নেই। এছাড়া আমাদের দেশে রোগীদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা ইগনোর করি। ইগনোরটা কেমন? যে আমার একটা কাশি হচ্ছে, আমরা ধরে নিই এটা সাধারণ কাশি, অথবা আমাদের কাশিটা ভালো হচ্ছে না, ওষুধ খাওয়ার পরও দেখছি যে ভালো হচ্ছে না, এটা আমরা ধরে নিই আচ্ছা ঠিক আছে এটা তো ভালো হয়ে যাবে, বা এটা একটা ঠান্ডা জ্বরের কারণে কাশি হচ্ছে। এজন্য তারা দেখা যায় যে ডাক্তারের কাছে আসছে না, ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে নিচ্ছে এবং কিছুদিন পরে এটা ভুলে যাচ্ছে, তখন আসলে এটা আনডায়াগনোজ থেকে যাচ্ছে। স্যার, এই জিনিসটাতে আসলে জানতে চাই যে বিষয়টা এরকম যে কোন কাশিটাকে আমরা আসলে অবহেলা করব না, একদমই অবহেলা করব না। এটা একটা খুবই সুন্দর কোশ্চেন করছেন। আমাদের সবারই আসলে এটা জানা উচিত যে কোন কাশিটাকে আমরা আসলে অবহেলা করব না, কোন কাশি হলে আমরা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিশেষত প্রথম যে কাশিটা, যে আমাদের সাধারণ কাশি কিন্তু একটা স্বাভাবিক বিষয়, আপনার আমার সবারই কাশি হয়। কাশি একটা সাধারণ রিফ্লেক্স। আপনার শ্বাসনালীতে একটা অস্বাভাবিক কিছু গেলে মানুষ কাশি দেবে। কিন্তু দেখা যায় যে যার একটা ঠান্ডা লেগেছে, কাশিটা ভালো হচ্ছে না, হঠাৎ 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, কাশিটা ভালো হচ্ছে না, অথবা কাশির ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে। মনে করেন আপনার আগে 1 দিন 2 দিন পর কাশি হতো, এখন প্রতিদিনই কাশি হচ্ছে। আবার দেখা যেত যে শুধু সকালে কাশি হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সকালে রাতে সব সময় কাশি হচ্ছে। অথবা দেখা যাচ্ছে কাশির প্যাটার্নটা, মানে কাশির সাথে কিছু আসছে, আগে শুকনো কাশি ছিল, এখন কাশির সাথে কিছু আসছে। বা হঠাৎ করে যদি কাশির সাথে কোনো ক্রমে রক্ত চলে আসে, তাহলে অবশ্যই এটা কনসার্নের বিষয় এবং একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। রক্তটা কি র্যান্ডম আসবে নাকি হচ্ছে মাঝে একদম? না, যে কোনো ক্ষেত্রে কাশির সাথে যদি কখনো রক্ত চলে আসে সেটাকে ইগনোর করা যাবে না। কাশির সাথে রক্ত চলে আসলে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, আমাদের সেই কারণটা খুঁজে বের করতে হবে। এবং এর অন্যতম একটা প্রধান কারণ হলো ফুসফুসের ক্যান্সার। বিশেষ করে যারা বয়স্ক এবং যাদের সিগারেট স্মোকিং হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে ইগনোরের কোনো সুযোগ নেই। স্যার, আমি একদম একটা বেসিক কোশ্চেন জানতে চাই, সেটা হচ্ছে যে অ্যাজমা তো এক মানুষ কন্টিনিউয়াস কাশতে থাকে, তারপর হচ্ছে আরও নানা ধরনের ফুসফুসের যেসব রোগ আছে, এইটার সাথে এই ফুসফুসের ক্যান্সার হলে যে কাশিটা হয়, এইটার বেসিক কোনো ডিফারেন্স আছে কি? অনেক সময় হয় যেটা, যে আমাদের রোগীরা তো আসলে প্রপার ডাক্তারের কাছে যান না। অনেক সময় দেখা যায় গ্রামের যারা আছে তারা
কোয়াক বা একটা ওষুধ দোকান থেকে ওষুধ খাচ্ছে, তারা হয়তো বা অ্যাজমা ডায়াগনোসিস করে ফেলেন যে এটা একটা অ্যাজমা, কিন্তু আসলেই কি তার অ্যাজমা ছিল কিনা এটা প্রথম কথা। যে অ্যাজমার কারণে যদি কাশি হয়ে থাকে সেই কাশিটা কিন্তু তার ওষুধে ভালো হয়ে যাচ্ছে, এতদিন স্থায়ী হবে না। যেই কাশিটা দেখা গেল ওষুধ খাওয়ার পরও 14-15 দিন বা 1 মাস পার হয়ে যাচ্ছে, তাদের কিন্তু আসলে অ্যাজমা নাও থাকতে পারে, অ্যাজমার সাথে অন্য কিছু থাকতে পারে, তার মধ্যে একটা প্রধান কারণ হলো এই ফুসফুসের ক্যান্সার। স্যার আরেকটা জিনিস একটু, যেহেতু কাশি নিয়ে কথাবার্তা হচ্ছে, বক্ষব্যাধির কিছু আলোচনা হচ্ছে, বাংলাদেশে রিসেন্ট টাইমে যে জিনিসটা হচ্ছে মন্ট্রিলুকাস্টের ব্যবহারটা অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং র্যান্ডম মানুষ হচ্ছে যদি মনে করেন যে একটু 2 দিন ধরে কাশি হচ্ছে, ফাইন, প্রথমে একটু দেখা গেল কফ সিরাপ বা কিছু একটা, দেন ডিরেক্ট মন্ট্রিলুকাস। সো মানে এই ব্যাপারে যদি একটু আমাদেরকে অ্যাওয়ার করে। একটা বিষয় হচ্ছে আসলে মন্টিলুকাস যেই ওষুধটা রয়েছে এটা নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন রয়েছে, মানে কোন কোন ওষুধে আমি ইউজ করব। বিশেষ করে প্রথম একটা সেটা হচ্ছে আমরা যেটা ইউজ করি বা আমাদের পালমোলজিস্টরা যেটা ইউজ করে সেটা হচ্ছে অ্যাজমার সাথে, অথবা কারো যদি সিওপিডির সাথে অ্যাজমা থাকে, ওভারল্যাপিং সিনড্রোম থাকে, সেসব ক্ষেত্রেই কিন্তু আমাদের মন্টিলুকাস ভালো কাজ করে। এছাড়া অ্যালার্জিক যদি কোনো সমস্যা থাকে, অ্যালার্জিক কফ বা অ্যালার্জিক অন্যান্য প্রবলেমের সাথে অ্যাজমা কাজ করে। কিন্তু সাধারণ ঠান্ডা কাশিতে আসলে মন্টিলুকাসের তেমন কোনো রোল নেই। আমরা যে এরকম রেগুলার মন্টিলুকাস খাচ্ছি, এটা আসলে আমাদের দেখা যাচ্ছে যে এটার অনেক সাইড ইফেক্ট আছে। কিন্তু এই যে আমাদের মন্টিলুকাস ড্রাগ, তার কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে। এই সাইড ইফেক্টগুলো নিয়ে পরবর্তীতে অনেক রোগী আমাদের কাছে আসে। এই জন্য মোটেও সাধারণ ঠান্ডা কাশিতে মন্টিলুকাস না খাওয়াটাই ভালো। ওকে স্যার, একটা জিনিস একটু বলবেন যে আমরা যদি লাঙে ক্যান্সার হয়, আমরা আসলে ডায়াগনোসটা কিভাবে করব? ডায়াগনোসিস আসলে প্রথম যেটা আমাদের জানতে হবে যে ফুসফুসের ক্যান্সারের যখন আমরা একজন ডাক্তারের কাছে যাই, তখন তো কিছু না কিছু সমস্যা নিয়ে যাই। তো আমরা এক এক রোগীকে এক একভাবে ডায়াগনোসিস করি। সাধারণত প্রথমত অনেক রোগীর ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগ রোগীরাই আসে ফুসফুসে তার কোনো একটা এক্সরে করেছে, এক্সরেতে একটা দাগ দেখা যাচ্ছে, যে দাগ হয়েছে বা একটা টিউমারের মতো দেখা যাচ্ছে, এটা আমরা একটা সিটি স্ক্যান করে কনফার্ম করি। সিটি স্ক্যান করে কনফার্ম করার পরে আমরা ওই যেই টিউমারটা দেখা যাচ্ছে ওখান থেকে কোনো কোষ বা মাংস নিয়ে আসি। এটা বিভিন্নভাবে নেওয়া যায়, কারো কারো বুকের বাইরে থেকে কোনো নিডিল দিয়ে সেখান থেকে নিয়ে আসা যায়, ব্রঙ্কোস্কোপি বা শ্বাসনালীর মাধ্যমে নিয়ে আসা যায়। তো এই নিয়ে আসার মাধ্যমে ওই মাংসটাকে যখন আমরা বায়োপসি পরীক্ষা করি বা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করি, তখন আমরা কনফার্ম হই এটা ফুসফুসের ক্যান্সার। রাইট স্যার, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আসলে কথা বলছিলাম এটা চিকিৎসা নিয়ে, একটু যদি বলেন যে উইদাউট সার্জারি কোনো আসলে চিকিৎসা আছে কিনা? বেসিক্যালি অন্যান্য যে কোনো ক্যান্সারের মতো ফুসফুস ক্যান্সারও সার্জারি আছে। বেসিক জিনিস যদি আমি বলি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সার্জারি, একটা হচ্ছে কেমোথেরাপি, আর একটা হচ্ছে রেডিওথেরাপি। এখন যে কোনো ক্যান্সারের মতো ফুসফুস ক্যান্সারের আর্লি যদি ধরা পড়ে, সেটার প্রাথমিক চিকিৎসা এখন পর্যন্ত যেটাতে সবচেয়ে ভালো আউটকাম সেটা হচ্ছে সার্জারি। সার্জারি করে আমরা যদি সেই টিউমার ফেলে দিতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো, এবং তাদের এইসব পেশেন্টের অনেক দিন পর্যন্ত পেশেন্টরা ভালো থাকে এবং এনাদের লাইফ লং যে সার্ভাইভাল, সেই সার্ভাইভালটাও অনেক বেশি। তবে যেসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সার্জারি করা সম্ভব না, যে টিউমারটা অনেক বড় হয়ে গিয়েছে, টিউমারটা আশেপাশের যে অর্গান রয়েছে সেগুলোকে ধরে ফেলেছে, অথবা টিউমার এর ব্যাপ্তি অনেক বেশি, যেখানে ছিল সেখান থেকে ছড়িয়ে পড়েছে, অনেক সময় লিম্ফ নোডে ছড়িয়ে পড়ে, এইসব ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা কেমোথেরাপি দিয়ে শুরু করা হয়। কেমোথেরাপি যদি রেসপন্স করে, অনেক সময় টিউমারের সাইজ ছোট হয়ে আসে, তখন সার্জারি পসিবল। অথবা যদি ক্যান্সার অনেক দেরিতে ধরা পড়ে, বিশেষ করে আমাদের দেশে যেটা হয়, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কেমো বা রেডিওথেরাপি দিতে হয়, তখন সার্জারির কোনো অপশন থাকে না। এর চেয়েও ভয়ানক যে কথাটা হলো যে এই ক্যান্সারের কারণে কিন্তু আমাদের বুকে অনেক সময় পানি চলে আসে, যেটা একদম লেট স্টেজ। আমাদের কি নিউমোনিয়া টাইপের? জি না, এটা আসলে হয় কি, ক্যান্সারটা অনেক সময় ফুসফুস থেকে, ফুসফুসের যে পর্দা আছে আমাদের প্লুরা বলি, সেই প্লুরাতে ছড়িয়ে পড়ে। এই প্লুরাতে ছড়িয়ে পড়ার পরে সেখানে দেখা যায় অনেক পানি জমে গেছে, এবং এই পানিটা হচ্ছে বেসিক্যালি ক্যান্সারের কারণেই পানিটা জমেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন পানি জমে তখনই একটা রোগীর শ্বাসকষ্ট ডেভেলপ করে, তখনই আসলে রোগীরা কনসার্ন হয়, তখন আমাদের কাছে আসে। কিন্তু সেই অবস্থায় আসলে আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া পেশেন্টের জন্য আসলে করণীয় খুব বেশি কিছু থাকে না। ওকে, তাহলে স্যার আপনি যে জিনিসটা আসলে বলছিলেন, মোদ্দা কথা হচ্ছে যে আর্লি যদি আমরা ডায়াগনোজ করতে পারি, তখনই আসলে সার্জারি পসিবল। যদি লেট হয় তাহলে সার্জারি পসিবল হয় না, এবং এক্ষেত্রে আসলে পেশেন্টের লাইফ স্প্যানটা এটা আসলে মানে কতদিন থাকে? অনেক কমে যায়। আসলে আমরা যে কোনো ক্যান্সারের মতো ফুসফুস ক্যান্সারকেও 4টা স্টেজে ভাগ করি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 1 এবং স্টেজ 2 নিয়ে যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা যদি কমপ্লিট রিমুভাল অফ দ্য টিউমার করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় 80% পেশেন্ট 5 ইয়ার সার্ভাইভাল থাকে, 5 বছর পর্যন্ত ভালো থাকে। কিন্তু এটাই যখন আবার স্টেজ 3 নিয়ে আসেন, তখন দেখা যায় যে আসলে 5 ইয়ার সার্ভাইভাল খুবই কম
10-15%, আর Okay. স্টেজ 4 এ যদি হয় তাহলে বেশিরভাগ পেশেন্টই ক্যান ডাই উইদিন 6 to 1 month। ওকে, ফাইন, বাট বিষয়টা হচ্ছে যে আপনারা যে ওভারঅল অপারেশনের আগে অন্য কি কি পরীক্ষা করেন এক্সেপ্ট এটা হ্যাঁ গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা আসলে বেসিক্যালি যখন একটা পেশেন্টের ক্যান্সার ডায়াগনোসিস হয় যে তার ফুসফুস ক্যান্সার হয়েছে, তখন আমরা যে প্রথম কাজটা করি সেটা হচ্ছে ক্যান্সারের স্টেজিং করি, এটা কোন স্টেজে আছে, যে অপারেশনের যোগ্য কি যোগ্য না। এই স্টেজিং পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কমন আমাদের দেশে যেটা এখন আমরা করি সেটা হচ্ছে একটা পেট স্ক্যান করা হয়। পেট স্ক্যান করে দেখা হয়, যদি পেট স্ক্যান সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আরও অন্যান্য পরীক্ষা করি, কিন্তু প্রাথমিকভাবে আমরা চেষ্টা করি যে একটা পেট স্ক্যান করলে এই ক্যান্সারটা অন্য কোথাও ছড়িয়েছে কিনা, যে ক্যান্সারটা ওই জায়গায় টিউমার। আমাদের ফুসফুসের আসলে অনেকগুলো অংশ রয়েছে, যেমন ডান পাশের ফুসফুসের 3টা অংশ, বাম পাশের ফুসফুসের 2টা অংশ। তো ওই এরকম নির্দিষ্ট জায়গায় টিউমারটা আছে না অন্য কোথাও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সবচেয়ে আমাদের যেই জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে লিম্ফ নোডে ছড়িয়েছে কিনা। যদি লিম্ফ নোডে না ছড়িয়ে থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে সার্জারি অফার করি, এবং এই পেশেন্টগুলো সার্জারি খুবই আউটকাম খুবই ভালো। জি স্যার, আপনি যে জিনিসটা বলছিলেন মূলত মানে আমাদের নর্মালি জেনারেলি আমরা যেটা চিন্তা করি যে কোনো একটা যে কোনো কিছুর লাস্ট অপশন হচ্ছে সার্জারি, কিন্তু আপনি এই জায়গাটাতে বলছেন যে দিস দ্য ফার্স্ট অপশন, এবং বাকি সিচুয়েশন যদি আরও খারাপের দিকে যায় তখন আমরা কেমো বা রেডিওথেরাপির দিকে আসলে যাচ্ছি। স্যার একটু যদি বলতেন যে আমাদের বর্তমানে মানে ফুসফুস ক্যান্সারের জন্য আসলে কি কি ধরনের অপারেশন আপনারা করছেন? ফুসফুস ক্যান্সারকে আপনাকে আমি আগেই বলেছি যে ফুসফুসের আমাদের কিছু অংশ রয়েছে, আমাদের ডান পাশের ফুসফুসের 3টি অংশ, বাম পাশের ফুসফুসের 2টি অংশ রয়েছে। তো ফুসফুস ক্যান্সারের সবচেয়ে কমন যে সার্জারি সেটাকে আমরা লোবেক্টমি বলি, যে ফুসফুসের যে অংশতে ক্যান্সার রয়েছে সেই অংশটি ফেলে দেওয়া। তো সেই অংশটি যদি আমরা ফেলে দিই এবং তার সাথে যে লিম্ফ নোডগুলো আছে, প্রত্যেকটা লোবের জন্য কিছু নির্দিষ্ট লিম্ফ নোড আছে, সেই লিম্ফ নোডগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে দেখা যায় যে একদম সম্পূর্ণ পেশেন্ট ভালো হয়ে যায়। তো এটা হচ্ছে সবচেয়ে কমন অপারেশন। সব থেকে মানে সম্পূর্ণ ভালো হয়ে যায়। আপনি একটু আগে বলছিলেন যে সার্ভাইভাল 5 ইয়ার্স পর্যন্ত, এটা কি আরো বেশি? বেসিক্যালি যখন একটা পেশেন্ট ক্যান্সার পেশেন্ট 5 বছর বেঁচে যায় তখন তাকে বলা হয় যে হি ইজ ফ্রি ফ্রম ক্যান্সার। সুতরাং এই জন্য এই যে স্ট্যাটিস্টিক্সটা এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্সার যে সোসাইটি তাদের ঠিক করে দেওয়া, যে একটা পেশেন্ট যখন 5 বছর বেঁচে যাচ্ছে, 5 বছর ভালো থাকছে, তখন আসলে হি অর শি ইজ ফ্রি ফ্রম ক্যান্সার। ওকে ডক্টর তানিম, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপর ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেলথ ফর পিপল। আমরা নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আমাদের সাথে থাকুন, কোথাও যাবে না। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু হেলথ ফর পিপল। সাথে আছি আমি ডক্টর সাব্বির হাসান, এবং আজকে আমরা কথা বলছি ফুসফুস ক্যান্সারের অপারেশন চিকিৎসা নিয়ে। অতিথি হিসেবে আছেন ডক্টর এস.এম. তাজদিদ রহমান তানিম, সহকারী অধ্যাপক, থোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট, জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট, মহাখালী। স্যার, আমরা আসলে লাস্টে যে জিনিসটা জানছিলাম যে আপনি লোবেক্টমির কথা বলছিলেন, নিউমেনেক্টমির কথা বলছিলেন, আমরা ইত্যাদি। স্যার, এই ছাড়া আর কি কি সার্জারি আপনারা আসলে করেন? সবচেয়ে কমন যে দুটো সার্জারি সেটা আপনি বলেই ফেলেন, একটা লোবেক্টমি এবং নিউমেনেক্টমি। লোবেক্টমি বেসিক্যালি একটা ফুসফুসের নির্দিষ্ট অংশ ফেলে দেওয়া, আর নিউমেনেক্টমি হচ্ছে একটা সম্পূর্ণ ফুসফুসই ফেলে দেওয়া। তো সম্পূর্ণ ফুসফুসও কিন্তু ফেলে দেওয়ার পরে সার্ভাইভাল রেটটা কি কমে যায়? না না না, একজন বেসিক্যালি যদি আমরা একটা সাধারণ মানুষ যে কোনো একটা ফুসফুস নিয়ে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তবে এটা নির্ভর করে যে আমার ক্যান্সারের স্টেজের উপর, রাইট, সার্ভাইভাল। তো এছাড়াও কিছু সার্জারি রয়েছে যেটাকে আমরা কিউরেটিভ সার্জারি বলি না, বা আমাদের দেশে এখনো হয় না, কারণ হচ্ছে আমাদের এত আর্লি ডায়াগনোসিস নেই। কারণ আর্লি ডায়াগনোসিস বলতে আমি যেটা বুঝাচ্ছি যে পৃথিবীর অনেক দেশেই এখন আমাদের দেশে যেসব ক্যান্সারগুলো ডায়াগনোসিস হয় সেগুলো টিউমারগুলো দেখা যায় 5-6 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটারের অধিক হয়, কিন্তু পৃথিবীর অনেক দেশেই যে এখন তারা স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে এই ফুসফুস ক্যান্সার যেগুলো 1 সেন্টিমিটারেরও ছোট তারা ডায়াগনোসিস করতে পারে। যদি আমাদের কাছে এমন পেশেন্ট আসে যারা 1 সেন্টিমিটারের ছোট ক্যান্সার নিয়ে আমাদের কাছে এসছে বা আমরা ডায়াগনোসিস করতে পেরেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেগমেন্টেক্টমিও করতে পারি। সেগমেন্টেক্টমি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের ফুসফুসের লোব, যে কথাটা আমি বললাম, সেই লোবের অনেকগুলো সেগমেন্ট থাকে। বিশেষ করে আমাদের যে আপার লোবে 5টা সেগমেন্ট, লোয়ার লোবে এরকম 5টা সেগমেন্ট থাকে। এই সেগমেন্টের একটা অংশ ফেলে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যে পুরো ফুসফুসের একটা বড় অংশ না ফেলে অল্প ছোট একটা অংশ ফেলে দেওয়া হলো। একদম শুরুর দিকে, অবশ্যই একদম শুরুর। স্যার, এই একদম শুরুর দিকে কি আমরা মিনিমালি ইনভেসিভ যে আপনি যে কথা বলছিলেন, এটা কি মিনিমালি ইনভেসিভ কিনা? জি হ্যাঁ, মিনিমালি ইনভেসিভও সম্ভব, বা আমাদের দেশে যেটা সাধারণভাবে হয় বুক কেটে, সেটাও সম্ভব। তবে মিনিমালি ইনভেসিভ সার্জারি করতে পারলে একজন ক্যান্সার রোগীর জন্য অনেক বেশি সুবিধা আছে, বিশেষ করে আর্লি স্টেজ না। আমরা এখন যে স্টেজ 1-2
ফুসফুস ক্যান্সারের যে কোনো রোগীর সার্জারি কিন্তু মিনিমাল ইনভেসিভ করতে পারি এবং এটা বাংলাদেশেই সম্ভব। ওকে, একটু জানতে চাই যে অপারেশনের কি কি রিস্ক থাকে, পেশেন্ট আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে সবথেকে বেশি ভয় পান? বিশেষ করে সবাই চিন্তা করে যে লাইক পুরো বুকটাকে ওপেন করে তারপর আপনার সার্জারি করছেন। আমাদের দেশে এটাই সবচেয়ে বড় একটা প্রবলেম থাকে যে এত বড় একটা বুক কেটে অপারেশন করব, এটা আসলে মানুষ প্রথমেই ভয় পেয়ে থাকে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বা আসার কথা হলো আমাদের দেশে এখন আমরা মিনিমালি ইনভেসিভ সার্জারি বা ভ্যাটস সার্জারি যেটাকে বলে, বুক না কেটে শুধুমাত্র ছোট একটু ফুটা করে ক্যামেরার মাধ্যমে ফুসফুসের যে অংশটি আক্রান্ত সেই অংশটি কেটে আমরা নিয়ে আসতে পারি। এবং এটা আপনি জেনে খুশি হবেন যে আমাদের বক্ষব্যাধি হাসপাতাল সহ অন্যান্য সকল যে প্রাইভেট হসপিটাল আছে সেগুলোতেও এই মিনিমাল ইনভেসিভ সার্জারি আমরা নিয়মিতভাবেই এখন করছি। এক্ষেত্রে এই যে রিস্কগুলো রয়েছে, বড় করে কাটার যে অনেক বেশি ব্যথা হওয়া, অপারেশন পরবর্তী পেশেন্টের ইনফেকশনের ঝুঁকি এবং পেশেন্টকে সাধারণ যে জীবনযাপন সেই জীবনযাপনে ফিরতে অনেক সময় লাগে। এই মিনিমাল ইনভেসিভ সার্জারি বা ভ্যাটস পদ্ধতিতে যদি আমরা এই লোবেক্টমি করে থাকি বা ফুসফুস ক্যান্সারের অন্যান্য অপারেশন করে থাকি, সেক্ষেত্রে পেশেন্টের এই ঝুঁকিগুলো একদম নেই বললেই চলে। একদম খুবই সেফ একটা সার্জারি। তবে কিছু প্রিকশন আমাদেরকে নিতে হয়। এই প্রিকশনগুলো তো আমরা রেগুলার যেসব রেগুলার সার্জারির জন্য যেসব নিতে হয় সেগুলো আমরা রেগুলার নিয়ে থাকি, যাতে অপারেশন পরবর্তী পেশেন্ট কোনো সমস্যার সম্মুখীন না হয়। এটাই বলছিলাম যে নরমালি যদি পেশেন্ট একটু এইজড হন বা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে বা এছাড়াও যদি কার্ডিয়াক কোনো ইস্যুস থাকে, সেক্ষেত্রে আসলে রিস্ক ফ্যাক্টরটা কিরকম? সেক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ সার্জারির জন্য যদি আমি বলে থাকি বা ভ্যাট সার্জারির জন্য যদি বলে থাকি, রিস্ক অনেকাংশেই কমে যায়। এই যে পেশেন্ট গ্রুপটার কথা আপনি বললেন, যাদের ডায়াবেটিস আছে, 70-80 বছর হয়ে গেছে বা বয়স অনেক বেশি, আসলে বয়স কিন্তু সার্জারির জন্য কখনই কোনো কন্ট্রাইন্ডিকেশন না। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা যদি মনে করি যে পেশেন্টের অনেক বয়স হয়ে গিয়েছে তার মনে হয় অপারেশন করা যাবে না। বেসিক্যালি তার ফিজিক্যাল স্ট্যাটাস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা পেশেন্টকে একটা ফিজিক্যাল স্ট্যাবিলিটি, তার যে হাঁটা চলার যে ক্ষমতা, সাধারণ শ্বাস নেওয়ার ক্ষমতা এবং সাথে ফুসফুসের সাথে অন্য কোনো রোগ আছে কিনা। বিশেষ করে দেখা যায় আমাদের দেশের ছেলেরা তাদের সিওপিডির মাত্রাটা অনেক বেশি, বিশেষ করে গ্রামে যারা থাকে, সিগারেট অনেকদিন খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি বেশি থাকে। কিন্তু নর্মাল বা স্বাভাবিক পার্সনের ক্ষেত্রে একদম ঝুঁকি নেই বললেই চলে মিনিমাল ইনভেসিভ সার্জারির ক্ষেত্রে। ওকে, সো আফটার সার্জারি একটা পেশেন্ট আসলে কতদিন পর তার রেগুলার লাইফস্টাইলে ব্যাক করতে পারে? সাধারণত এখানেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওপেন সার্জারি, একটা মিনিমাল ইনভেসিভ সার্জারি। যদি আমরা ওপেন সার্জারি করে থাকি, যেটা আমরা এখন খুব কমই করে থাকি ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা পেশেন্টের স্বাভাবিক লাইফে ফিরতে বেশ কিছু সময় লেগে যায়। সাধারণত আমরা সেটা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত হতে পারে। কিন্তু আমরা যদি সেক্ষেত্রে মিনিমাল ইনভেসিভ সার্জারি বা ভ্যাটস পদ্ধতিতে লোবেক্টমি করি, সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট উইদিন 1 উইকের মধ্যে নরমাল লাইফে ফিরে আসে। আমাদের সাথে সম্বন্ধে একজন দর্শক আছেন, আমরা একটু ওনাকে নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। জি, আপনার নাম? হ্যাঁ, গাজীপুর থেকে নাম বলে আপনার সমস্যার কথাটি জানান আমাদেরকে। জি, আমার নাম সালমা। আমি জানতে চাচ্ছিলাম যে ফুসফুসে যদি কোনো সমস্যা হয়, এটা সিমটম কি? আমি কিভাবে বুঝবো যে আমার ফুসফুসে সমস্যা হয়েছে? কেননা আমার মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয়, এটা কি ফুসফুসের জন্য কিনা? ওকে, আপনার কি কোনো কোশ্চেন আছে ওনার কাছ থেকে জানার জন্য? আপনার বয়স কত? আমার বয়স 45। আপনার কি এই শ্বাসকষ্টটা সব সময় হয় না মাঝে মাঝে হয়? প্রায় সময় বসে থাকি, তারপরে মনে হচ্ছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আবার এক এক সময় ঠিক আছে, নরমাল। আপনার ওজন কেমন হবে? ওজন আমার 65। আচ্ছা, শ্বাসকষ্ট অবশ্যই একটা ফুসফুসের সমস্যা হতে পারে। থ্যাংক ইউ। শ্বাসকষ্ট অবশ্যই ফুসফুসের কারণে হতে পারে। শ্বাসকষ্টের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে ফুসফুসের সমস্যা। আমি ওনাকে বলবো ওনার অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ ওনার সম্পূর্ণ ফিজিক্যাল চেক আপ স্ট্যাটাস দেখে বলা সম্ভব যে ওনার আসলে ফুসফুসের কারণেই শ্বাসকষ্ট হচ্ছে, অথবা অনেক সময় কোনো মেন্টাল কন্ডিশন থাকলেও শ্বাসকষ্ট হয়ে থাকতে পারে। শ্বাসকষ্টের অনেকগুলো কারণ রয়েছে, তা আমার পরামর্শ উনি যেন খুব দ্রুত একজন ফুসফুস বিশেষজ্ঞের সাথে দেখা করেন। অপারেশনের পর কি কোনোভাবে ক্যান্সার ফিরে আসতে পারে? অপারেশনের পরে ক্যান্সার ফিরে আসতে পারে কি পারে না, এটা নির্ভর করে আমাদের ফুসফুস ক্যান্সারের স্টেজিং এবং অপারেশনের যে কার্যকারিতা সেটার উপর। বিশেষ করে আমরা যখন অপারেশন করি, অপারেশন করার পরে আমরা যে লোবটা ফেলে দেই বা ফুসফুসের যে অংশটা ফেলে দিই, সেটা কিন্তু আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি। হিস্টোপ্যাথোলজিতে যদি দেখা যায় যে সেই ক্যান্সারটা কোনো জায়গায় ছড়ায় নাই, ফুসফুসের যেই অংশে ফেলে দিয়েছি সেই অংশেই রয়েছে, এবং আমাদের যে কাট মার্জিন, মানে আমরা একটা ক্যান্সারকে তো কেটে এনেছি, সেই আশেপাশের যে মার্জিন রয়েছে সেই মার্জিনগুলো যদি ফ্রি থাকে, তাহলে কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব কম। কিন্তু ফিরে অনেকের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে টিউমারটা কেটে আনা হয়েছে, কিন্তু টিউমারের সাথে তার লিম্ফ নোডও
মেটাস্টেসিস আছে বা লিম্ফ নোডে টিউমারটা ছড়িয়ে গেছে, গেছে। সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি বা রেডিওথেরাপি ছাড়া পেশেন্টের খুব আবার রিকারেন্স হতে পারে। ওকে, আপনাকে মানে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই যে আমরা আসলে ফুসফুস ক্যান্সারের বিষয়ে কথা বলছিলাম, বাট অ্যাজ এ থোরাসিক সার্জন আপনারা আর কি কি ধরনের আসলে সার্জারি পারফর্ম করেন? জি, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের দেশে আমাদের যারা দর্শক রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারা অনেকেই জানেন না যে থোরাসিক সার্জন বা চেস্ট সার্জনরা আসলে কি নিয়ে কাজ করে। আসলে এটাকে যদি আমি বড় একটা গণ্ডির মধ্যে বলতে চাই, তাহলে আমাদের বুকের মধ্যে যা আছে শুধুমাত্র হার্ট বাদ দিয়ে, হার্ট এবং গ্রেট ভেসেল যাকে আমরা বলি অ্যাওর্টা, সেটা বাদ দিয়ে যে কোনো বিষয়ের যে সার্জারি যদি লেগে থাকে সেটা আমরা করে থাকি। তবে আমি আরো স্পেসিফিকভাবে বলতে চাই, বিশেষ করে ফুসফুসের ক্ষেত্রে যদি ফুসফুসের কোনো অংশ নষ্ট হয়ে যায়, ফুসফুসে যদি টিউমার বা ক্যান্সার থাকে, সেই ফুসফুসের অংশ কেটে ফেলতে হয়, সেটা কিন্তু আমরা করি। এছাড়া ফুসফুসের বাইরে আমাদের রয়েছে ফুসফুসের পর্দা, যেটা প্লুরা। এখানে অনেক সময় পানি জমে, এখানে অনেক সময় বাতাস জমে, অনেকের ক্ষেত্রে পুজ পর্যন্ত জমে যায়, সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা করি। এগুলোর বেশিরভাগ ট্রিটমেন্টই কিন্তু সার্জিক্যাল। এছাড়াও আমাদের বুকের যে খাঁচা রয়েছে, রিব কেজ, এই রিব কেজে হাড় ভেঙে যাওয়া, রিব কেজের টিউমার, এগুলো সার্জারিও আমরা করে থাকি। এবং আমাদের দুই ফুসফুসের মাঝে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে মেডিস্টিনাম। এই মেডিস্টিনামে কিন্তু অনেক ধরনের টিউমার হয়। এই টিউমারগুলো কিন্তু অনেক সময় আনডায়াগনোস থেকে যায় বা অনেক লেট স্টেজে আসে। এই যে সার্জারিগুলো, সেগুলো আমরা করে থাকি। এছাড়াও আমাদের বুক এবং পেটের মধ্যে একটা পর্দা রয়েছে, যেটাকে আমরা ডায়াফ্রাম বলি। এই ডায়াফ্রামের যাবতীয় রোগ আমরা করে থাকি। এবং একটি অন্য বিষয় আমি বলতে চাই যে এটার সাথেও আমরা একটা অন্য বিষয়ের ট্রিটমেন্ট করে থাকি, সেটা হচ্ছে হাত ঘামানোর যে চিকিৎসা, প্রাইমারি হাইপারহাইড্রোসিস। এই হাত ঘামানোর যে পার্মানেন্ট থেরাপি, যেটাকে আমরা এন্ডোস্কোপিক থোরাসিক সিম্প্যাথেরেক্টমি বলি, এই সিম্প্যাথেরেক্টমিও কিন্তু আমরা থোরাসিক সার্জনরা রেগুলার করে থাকি। এটা তো প্রবলেম আমার নিজেরই আছে। এনিওয়ে, বেসিক্যালি আই ওয়ান্ট টু নো যে ওভারঅল আপনাদের যে মানে রোগীর যে অভ্যাস যেগুলো বা বদ অভ্যাসের জন্য যেগুলো হচ্ছে, এগুলো থেকে আসলে বাঁচার উপায় কি? লাইক ধূমপানের জন্য হচ্ছে বা হচ্ছে আপনি আরো কিছু ইস্যুজের কথা বলছিলেন যেটার কারণে ফুসফুসের ক্যান্সারগুলো হচ্ছে, এটা থেকে আসলে বাঁচার প্রথমত ফুসফুস ক্যান্সারের পিছনে অনেক সময় কোনো কারণ থাকে না, আচ্ছা, অনেক সময় অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে। আসলে কারণ তো আমরা বলতে পারি না ক্যান্সারের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। ফুসফুস ক্যান্সারের জন্য কিছু রিস্ক ফ্যাক্টরের একটা অন্যতম হচ্ছে ধূমপান। এই ধূমপান কিন্তু ফুসফুস ক্যান্সারের জন্য প্রধান দায়ী। সুতরাং ধূমপান আমাদেরকে ছাড়তে হবে। এবং এয়ার পলিউশন, আমাদের এই যে ঢাকা শহরে কিন্তু দেখা যায়, আপনি AQI যেটাকে আমরা বলি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা চেক করে দেখবেন সবসময় আমরা কিন্তু 1 থেকে 10-এর মধ্যে থাকছি, খারাপের দিকে, তো খুব খারাপের দিকে। তো এটাও কিন্তু একটা বড় কারণ, এই এয়ার পলিউশনের কারণেও কিন্তু ক্যান্সার হয়ে থাকে। সুতরাং এই এয়ার পলিউশনকে আমাদের প্রিভেন্ট যদি আমরা না করতে পারি, অ্যাটলিস্ট এখান থেকে বেঁচে থাকতে হবে। অ্যাটলিস্ট আমরা যখন বের হব তখন মাস্ক ব্যবহার করব। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যখন অনেক হাই থাকবে, কোভিডটা এক সময় আমাদের জন্য এক ধরনের আশীর্বাদই ছিল, কিন্তু আমরা মাস্ক ইউজ করতাম, এখন আবার সেই অভ্যাসটা আমাদের কারোরই নাই। স্যার, একটা জিনিস যদি বলেন যে আপনাদের সার্জারির সাকসেস রেটটা কিরকম? বাংলাদেশে আপনারা যে পরিমাণ সার্জারি পারফর্ম করছেন, সাকসেস রেট বলতে আসলে দেখা যায় যে মানুষ যেটা ভয় পায় যে সার্জারিতে গিয়ে মৃত্যুবরণ করা, এই ক্ষেত্রে আসলে মানে ডেথ রেশিওটা কি? এটা আসলে আমাদের কিছুটা বাংলা সিনেমার মতো, যে ডক্টর সার্জন বের হয়ে বলতেছেন যে পেশেন্ট সাকসেসফুল, এটা মানুষের মধ্যে ঢুকে গিয়েছে। আসলে খুবই আশাব্যঞ্জকভাবে যদি আমি বলতে চাই, আমাদের ডেথ রেট খুবই কম। সার্জিক্যালি ডেথ রেট শুধু সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলে আমি যদি বলতে চাই, এটা স্ট্যান্ডার্ড যেরকম হওয়ার কথা ছিল তার চেয়ে লো। ওকে, এটা লেস দেন 1%, তার মানে একদমই নগণ্য। 100 জনে একজন, তাও যদি কোনো কোমরবিডিটি, যদি অনেক সময় অনেক রোগীর দেখা যায় অনেক ঝুঁকি থাকে, বিশেষ করে তার ডায়াবেটিস, তার বয়স অনেক বেশি, সাধারণভাবে চলাফেরা করতে পারে না, একই সাথে হার্টের রোগ, কিডনির রোগ, অনেক কিছু রয়ে গেছে, এইসব পেশেন্টের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি হয়ে যায়। তো সেসব ক্ষেত্রে আমরা অনেক সময় সার্জারি করতে বাধ্য হয়ে সার্জারি করতেই হবে। যেমন দেখা যায় একটা পেশেন্টের ফুসফুসের আশেপাশে পুজ জমে গিয়েছে, তখন তাকে তো অপারেশন করতেই হবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যেসব পেশেন্ট যাদের সার্জারি প্রয়োজন, তারা আমরা ইচ্ছা করেই লেট করি, যে আমরা সার্জারি করব, ডিসিশন নিতে অনেক লেট করি। এই ডিসিশন নিতে লেট হলেও কিন্তু এই মরবিডিটি বা মর্টালিটি অনেক বেশি হয়ে যায়। এই জন্য সার্জারির ভয় না পেয়ে যদি সার্জারি প্রথমেই প্রয়োজন হয়, আমি মনে করি আর্লি স্টেজেই সার্জারি করে ফেলা উচিত, যে কোনো ধরনের বুকের চেস্ট সার্জারি, বিশেষ করে ফুসফুস ক্যান্সার তো অবশ্যই। ওকে, সো বেসিক্যালি একদম শেষের পর্যায়ে আছি আমরা। সো যারা আসলে দীর্ঘদিন ধরে রক্তসহ কাশি নিয়ে বসে আছেন,
সো তাদের জন্য আপনার কি বার্তা, এবং এই ফুসফুস ক্যান্সারে আসলে প্রতিরোধে আমাদের কোনো কিছু করণীয় আছে কিনা, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে আমাদের যাদের কাশির সাথে রক্ত এসেছে এটা কোনোভাবেই ইগনোর করা যাবে না, এটা অবশ্যই আমাদের একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং এটা যদি ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরেও দেখা যাচ্ছে বন্ধ হচ্ছে না, কোনো কারণে ওষুধে বা ডায়াগনোসিস হচ্ছে না, আমাদের ডায়াগনোসিস না আসা পর্যন্ত আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দরকার হলে আমাদের হায়ার সেন্টারে আসতে হবে। যেমন যে আমাদের জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে আমরা নিয়মিতভাবে এই পরীক্ষাগুলো করে থাকি, সকল পরীক্ষা এবং সার্জারি হয়ে থাকে। আপনারা এই জিনিসটা কখনোই ইগনোর করবেন না যে কাশির সাথে যদি রক্ত এসে থাকে, বিশেষ করে আপনার যদি বয়স 50-এর বেশি হয়ে থাকে, স্মোকিংয়ের হিস্ট্রি থাকে, তাহলে এটা কখনোই ইগনোর করা যাবে না। আর যে বদ অভ্যাসগুলো আমরা করতে না মানা করলাম, যে ধূমপান করা, পরিবেশ দূষণ থেকে বেঁচে থাকা, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে শেষের দিকে বলতে চাই যে আপনার ফ্যামিলিতে যদি কারো ফুসফুস ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার একটা রেগুলার চেক আপে থাকা উচিত বলে আমি মনে করি। আর এই আরেকটা বিষয় যে আমরা ফুসফুস ক্যান্সারের আর্লি ডায়াগনোসিসের জন্য কিছু করতে পারি কিনা, আমাদের সেই বিষয়ে আসলে সকলের, জনগণ থেকে শুরু করে আমাদের ডাক্তারদেরও অনেক কিছু করণীয় আছে। যে আমরা আমাদের দেশে, আমাদের মতো একটা পপুলেটেড দেশে যদি স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে পারি এবং জনসচেতনতা যদি বৃদ্ধি করতে পারি, বিশেষ করে এই যে কাশিগুলো এবং যাদের রক্ত আসছে বা যারা অনেকদিন ধরে ধূমপান করছে, তাহলে কিন্তু অনেক ফুসফুস ক্যান্সারের আর্লি ডায়াগনোসিস হবে এবং তাদের সার্ভাইভাল অনেক ভালো হবে। দুঃখজনক বিষয় হচ্ছে ক্যান্সারের মধ্যে সবচেয়ে মারাত্মক ক্যান্সার হচ্ছে এই ফুসফুস ক্যান্সার, কারণ ফুসফুস ক্যান্সারের মৃত্যু হার পৃথিবীতে 1 নম্বর। ডক্টর এস এম তাজদিদ রহমান তানিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ইনফরমেশন প্রদান করার জন্য। ধন্যবাদ, আমাদের দর্শককে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমরা যদি আর্লি ডায়াগনোস করতে পারি এবং আর্লি যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ফুসফুস ক্যান্সার থেকেও হয়তো মানে অনেক দিন বাঁচা সম্ভব। সো সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।